ঢাকা কলেজ এর দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্ররা, আজ আমি তোমাদের ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র বিষয়ের উপরে ক্লাস দেব। আজ এই ক্লাস আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমরা বীমা অংশ পড়ব এবং আজকের আলোচ্য সূচি হচ্ছে আমাদের সিলেবাসের চতুর্দশ অধ্যায় অর্থাৎ বিবিধ বীমা। আজকের এই ক্লাসে আমরা বিবিধ বীমা নিয়ে যে বিষয়গুলি পড়ব সেটি হচ্ছে প্রথমত যানবাহন বীমা, দুর্ঘটনা বীমা, ডাকাতি বীমা, শস্য বীমা, বন্যা ও ভূমিকম্প বীমা, স্বাস্থ্য বীমা এবং গবাদি পশু বীমা। অর্থাৎ বীমার উপরে আজ আমার এটি সর্বশেষ অনলাইন ক্লাস এবং এর মাধ্যমে আমাদের ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র বিষয়টি সিলেবাস শেষ হয়ে যাবে। যেহেতু দেশের করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং আশা করা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান অচিরেই খুলবে এবং সরকার কর্তৃক তোমাদের প্রায়োরিটি লিস্টে রাখছে, অর্থাৎ সর্বপ্রথম দ্বাদশ এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন ক্লাস, সরাসরি ক্লাস শুরু হবে। তাই আমরা সেরকম একটি প্রস্তুতি নিয়ে রেখেছি এবং তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা এই সিলেবাস শেষ করা সত্ত্বেও যেহেতু আমাদের সরাসরি ক্লাস হয়নি, আমরা আবার তোমাদের রিভিউ ক্লাস অর্থাৎ রিভিশন দেব আমরা সরাসরি ক্লাসে, অর্থাৎ কলেজ ক্যাম্পাসে অফলাইনে যে ক্লাসগুলি হবে তার মাধ্যমে তোমাদের আমরা শুধুমাত্র রিভিশন দেব এবং তখন তোমাদের কোন কোন বিষয়ে কী কী সমস্যা আছে এবং সরকার যদি শিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের সিলেবাসের কোনো টপিকস সংক্ষিপ্ত করে যে বিষয়গুলি বাদ দিয়ে দেবে, সেগুলি ব্যতীত আমাদের পরীক্ষার যে বিষয়গুলি থাকবে সেই বিষয়গুলি নিয়ে ইনশাল্লাহ আমরা তোমাদের সরাসরি ক্লাসে এর পরবর্তীতে উপস্থিত হব। তাহলে তোমরা সেভাবে প্রস্তুতি নিয়ে রেখো। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের বিবিধ বীমা ক্লাসে। শিক্ষার্থীরা, বিবিধ বীমা প্রথমেই আমরা যে বীমাটি সম্বন্ধে জানবো সেটি হচ্ছে আমাদের যানবাহন বীমা। যানবাহন আধুনিক সভ্যতার অন্যতম একটি উপকরণ। যে যানবাহন ছাড়া আজ আমরা চিন্তাই করতে পারি না। মানুষের জীবনের গতিময়তা এনে দিয়েছে যানবাহন এবং প্রতিনিয়ত যানবাহনের উপর আমরা নির্ভরশীল হয়ে পড়েছি। এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ একটি উপকরণ হিসেবে দেখা দিচ্ছে। যানবাহন এক্ষেত্রে দুই প্রকার, একটি হচ্ছে ব্যক্তিগত যানবাহন এবং আরেকটি হচ্ছে আমাদের তোমার বাণিজ্যিক বা পাবলিক বাহন। আমরা প্রত্যেকটার উপরেই আমরা কি করি, নির্ভর হয়ে পড়েছি। তাহলে যানবাহন বীমা বলতে আমরা কি বুঝবো? তাহলে যানবাহন একটি মূল্যবান সম্পত্তি, এটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি করবে, বীমা কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ দেবে। এমন একটি চুক্তি, অর্থাৎ বীমা কোম্পানি আর হলো বীমাকারীর মধ্যে এমন একটি চুক্তি, যদি যানবাহনের কোনো ক্ষতি হয় অথবা ব্যক্তির কোনো ক্ষতি হয় বা যে কোনো তৃতীয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে ক্ষতিপূরণ দেবে, এমন একটি চুক্তি হচ্ছে আমাদের যানবাহন বীমা। অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস এ যানবাহন বীমাটির সংজ্ঞা এভাবে দেওয়া আছে: যে বীমা চুক্তির দ্বারা মোটরযানের সংঘটিত আর্থিক ক্ষতি, অবচয় এবং আইনগতভাবে অন্য লোকের সম্পত্তির ক্ষতি দায় মোকাবেলা করা হয় তাকে মোটরযান বীমা বলে। ঠিক আছে শিক্ষার্থীরা, এক্ষেত্রে মোটরযানকে মেজর তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সেটি হচ্ছে প্রথমত প্রাইভেট কার, দ্বিতীয়ত বাণিজ্যিক গাড়ি, তৃতীয়ত মোটরসাইকেল বা স্কুটার। ঠিক আছে, এরপরে আমরা যানবাহন বীমার প্রকারভেদ নিয়ে কথা বলবো। যানবাহন বীমা মূলত 5 প্রকার, মোটরযান বীমা মূলত 5 প্রকার। প্রথমত হচ্ছে আমাদের আইন বীমাপত্র, অ্যাক্ট পলিসি। ঠিক আছে, আইন বীমাপত্র বা অ্যাক্ট পলিসি বা জনদায়িত্ব বীমা। তারপরে সম্পত্তি বিনষ্ট বীমা, সংঘর্ষ বা দুর্ঘটনা বীমা, অগ্নি বীমা আর হচ্ছে চৌর্য বীমা।
জনদায়িত্ব বীমা হচ্ছে কি? জনদায়িত্ব বীমা হচ্ছে যানবাহন রাস্তায় যদি আমরা নামাইতে যাই তাহলে যে কোনো প্রকার ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি। আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, আমার যানবাহন ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা আমার দ্বারা বা আমার যানবাহন দ্বারা তৃতীয় পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়টি মাথায় রেখে আইনগতভাবে এই বীমা বাধ্যতামূলক করা হয়েছে। এটিকে আমরা বলতেছি জনদায়িত্ব বীমা। দ্বিতীয়ত মোটরযান বীমার দ্বিতীয় শ্রেণী বিভাগের মধ্যে আছে সম্পত্তি বিনষ্ট বীমা। যদি সম্পত্তি অর্থাৎ মোটরসাইকেল, মোটর গাড়ি, যানবাহন, মোটরযান আমাদের বিনষ্ট হয় তাহলে বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ প্রদান করবে। সংঘর্ষ বা দুর্ঘটনা বীমা। আমরা জানি যানবাহন যদি আমরা রাস্তায় নামাই তাহলে আমাদের কি হয়? আমাদের যে কোনো প্রকার দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। আমরা দুর্ঘটনার সম্মুখীন হলে আমাদের যেটি হয় প্রধানত জীবনহানি ঘটে, সম্পদহানি ঘটে, তারপরে তোমার তৃতীয় পক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এই সিনারিও আমরা প্রতিনিয়ত দেখতেছি। কী কারণে সংঘটিত হলো? দেখা যাচ্ছে যে ড্রাইভারের ভুলের কারণে, অথবা ফিটনেসবিহীন যানবাহনের কারণে, অথবা রাস্তার ত্রুটির কারণে এই সকল দুর্ঘটনা ঘটে। যদি দুর্ঘটনা সংঘটিত হয় তাহলে বীমা কোম্পানি তোমাকে কি করবে? এই ধরনের বীমাপত্রের মাধ্যমে বীমা কোম্পানি তোমার ক্ষতিপূরণ প্রদান করবে। এরপরে আমরা যানবাহন বীমার যে শ্রেণী বিভাগটি দেখতেছি সেটি হচ্ছে অগ্নি বীমাপত্র। যদি অগ্নিকাণ্ডের ফলে যদি যানবাহনের কোনোরূপ ক্ষতি সাধিত হয় তাহলে অগ্নি বীমাপত্রের অধীন বীমা কোম্পানি যানবাহনের মালিককে ক্ষতিপূরণ প্রদান করে থাকে। অর্থাৎ চুক্তিতে এই বিষয়টি এখানে উল্লেখ করা থাকে। সেটি হচ্ছে আমাদের অগ্নি বীমাপত্র। চৌর্য বীমা। চৌর্য বীমা হচ্ছে চুরি বীমা। তাহলে অনেক সময় যানবাহন চুরি হতে পারে, ছিনতাই হতে পারে। ছিনতাই না, মূলত যানবাহন যেটি হয় চুরি হয়ে যায়। রাস্তায় আমি একটি গাড়ি রেখে গেলাম, দেখা গেল যে আমার পুরো গাড়িটা অনেকজনে কি করলো, ডুপ্লিকেট চাবি দিয়ে নিয়ে চলে গেল। এরকম এ সকল ক্ষেত্রে যেটি হয় আমার বিরাট অঙ্কের ক্ষতি হয়। আমরা এই ধরনের ক্ষতির সম্মুখীন হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বীমা কোম্পানি আমাকে ক্ষতিপূরণ প্রদান করে। এই ধরনের বীমাপত্রকে আমরা বলবো যানবাহনের চুরিজনিত বিপদের আর্থিক ক্ষতির নিশ্চয়তা। ওকে শিক্ষার্থীরা, যানবাহন বীমা নিয়ে আমরা এটুকু বলবো। এরপরে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে তোমার দুর্ঘটনা বীমা। আকস্মিক ও অপ্রত্যাশিত কোনো ঘটনার ফলে যদি অনাকাঙ্ক্ষিত ক্ষতি সংঘটিত হয় তাকে দুর্ঘটনা বলে। আমরা জানি দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না, যে কোনো সময় যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে। এরূপ দুর্ঘটনার ফলে যদি আর্থিক ক্ষতি সংঘটিত হয় এবং তা পুষিয়ে নেওয়ার জন্য যে বীমা চুক্তি সম্পাদন করা হয় তাকে হচ্ছে তোমার দুর্ঘটনা বীমা বলে। তাহলে দুর্ঘটনার ফলে যেটি হয় তোমার ব্যক্তির জীবনহানি ঘটতে পারে, সম্পত্তি হানিও ঘটতে পারে। দুর্ঘটনা বীমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বীমার বিষয়বস্তু হচ্ছে দুটি। একটি হচ্ছে মানুষের জীবন ও সম্পদ, তারপরে এটা নিশ্চয়তার চুক্তি হতে পারে, আবার ক্ষতিপূরণের চুক্তিও হতে পারে। ক্ষতি সংঘটিত হয় অপ্রত্যাশিত এবং আকস্মিক ভাবে। ইচ্ছাকৃত কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য কোনো ক্ষতিপূরণ দাবি করা যাবে না। এগুলি হচ্ছে আমাদের মূলত দুর্ঘটনা বীমার বৈশিষ্ট্য। এবার আমি দুর্ঘটনা বীমার শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। তোমাদের স্লাইডে আছে যে দুর্ঘটনা বীমা প্রধানত 3 প্রকার। একটি হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। শিক্ষার্থীরা, আমি বলছি যে প্রধানত দুর্ঘটনা বীমা 3 প্রকার এবং তার প্রথম শ্রেণী বিভাগটি হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। আবার এই ব্যক্তিগত দুর্ঘটনা বীমাকে আবার আমরা 5টি উপশ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনার ফলে যদি ব্যক্তির মৃত্যু হয় তাহলে তাকে আমরা বলবো দুর্ঘটনাযুক্ত মৃত্যু বীমা। এবং দুর্ঘটনার ফলে ব্যক্তির মৃত্যু হলে কি হবে, ব্যক্তি যদি বীমা করে থাকে তাহলে সে বীমার ক্ষতিপূরণ পাবে। স্থায়ী অক্ষমতা বীমা। পলিসিতে উল্লিখিত কারণে ব্যক্তি যদি দুর্ঘটনায় পতিত হয় এবং স্থায়ীভাবে অক্ষম হয়
তাহলে বিমাপত্রে উল্লিখিত নির্দিষ্ট হারে ক্ষতিপূরণ বীমা কোম্পানি প্রদান করে থাকবে। অর্থাৎ স্থায়ীভাবে অক্ষম, মানে আমি আর কিছু করতে পারবে না, যে বিমাকারী সে আর কিছু করতে পারছে না, সম্পূর্ণ অক্ষম হয়ে গেছে। সাময়িক আংশিক অক্ষমতা বীমা। অনেক সময় বিমা গ্রহীতা দুর্ঘটনায় পতিত হয়ে সাময়িক সময়ের জন্য আংশিকভাবে কাজকর্মে অক্ষম হয়ে পড়ে, একটু দীর্ঘমেয়াদী, 6 মাস, 9 মাস, 1 বছর, এবং পরবর্তীতে সুস্থ হতে পারে। তাহলে এক্ষেত্রে বীমা কোম্পানির চুক্তি মোতাবেক ওই সময়ের জন্য ওই ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান করে। হাসপাতাল বীমা। বীমা গ্রহীতা দুর্ঘটনায় পতিত হলে হাসপাতালে চিকিৎসাধীন থাকলে সেক্ষেত্রে হাসপাতালে অনেক ব্যয় হয়। বীমা কোম্পানি হাসপাতালের ব্যয়েরও ক্ষতিপূরণ প্রদান করে থাকে। শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা ব্যক্তিগত দুর্ঘটনা বীমার সর্বশেষ যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া ব্যয়। অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরও কি হয়, সাথে সাথে যেটি প্রয়োজন তার অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য বা তার দাফন কাফন করা প্রয়োজন হয়। এই ধরনের সিকোয়েন্সেও কিছু ক্ষতি বা কিছু আর্থিক ব্যয় সংঘটিত হয়। এই ব্যয় যদি আমাদের ব্যক্তিগত দুর্ঘটনা বীমা দ্বারা কভারেজ দেয় তাহলে তাকে আমরা বলবো অন্ত্যেষ্টিক্রিয়া বীমা। যেমন দুর্ঘটনার পতিত হলে দেখা যায় স্থানীয় প্রশাসন প্রত্যেককে 20,000 টাকা করে অনুদান দিচ্ছে কি দাফনের জন্য অথবা অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য। এই ধরনের যদি ক্ষতিপূরণ বীমা কোম্পানি দেয় তাহলে তাকে আমরা বলবো ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। এবং ব্যক্তিগত দুর্ঘটনা বীমার মধ্যে এটি হলো অন্ত্যেষ্টিক্রিয়া ব্যয় হিসেবে আমরা এখানে সাব ক্লাসিফিকেশনে উল্লেখ করতে চাচ্ছি। দুর্ঘটনা বীমার প্রধানত দ্বিতীয় শ্রেণী ব্যক্তি হচ্ছে আমাদের সম্পত্তি দুর্ঘটনা বীমা। মানুষের যে সকল সম্পত্তিগুলি থাকে সেগুলি কি যদি দুর্ঘটনায় পতিত হয় তাহলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে। এ ধরনের সম্পত্তির মধ্যে প্রথমে যে শ্রেণী ব্যক্তি আমরা দেখতে পাই সেটি হচ্ছে মোটরযান বীমা। অর্থাৎ মানুষের যানবাহন মোটরযান যদি দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বীমা কোম্পানি কি করে ওই সকল মোটরযান পলিসির মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যায় যদি সেটি বীমা করা হয়। তাহলে মোটরযানের ক্ষতিপূরণ দেবে, এখানে কিন্তু কোনো যাত্রী বা বহনকৃত পণ্যের কোনো ক্ষতি প্রদান করবে না। এই ধরনের বীমাকে আমরা বলবো মোটরযান দুর্ঘটনা বীমা। এরপরে আমরা সম্পত্তি দুর্ঘটনার মধ্যে দ্বিতীয় যেটি পাই সেটি হচ্ছে মোটরসাইকেল বীমা। মোটরসাইকেল বীমা বীমা পলিসিতে বীমা গ্রহীতা ব্যবহৃত মোটরসাইকেলের জন্য তার নিজের বা অন্যের ক্ষতি হলে, মোটরসাইকেল ক্ষতি হলে, মোটরসাইকেল চুরি বা হারানো গেলে ক্ষতিপূরণ পেয়ে থাকে। এরপরে আমরা যেটি বলবো সেটি হচ্ছে বিমান বীমা। তোমরা জানো বিমান পথ হচ্ছে যত যানবাহন আছে সবচেয়ে নিরাপদ। নিরাপদ হওয়া সত্ত্বেও বিমান কখনো কখনো দুর্ঘটনায় পতিত হয়। তোমাদের স্মরণ আছে কিনা বিষয়টি আমি উল্লেখ করতে চাই যে বাংলাদেশের একটি বিমান পরিবহন সংস্থা ইউএস এয়ারলাইন্স কিছুদিন আগে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়েছে এবং প্রত্যেক যাত্রীকে বিরাট অ্যামাউন্টের কি ক্ষতিপূরণ প্রদান করেছে। তাহলে এই ধরনের ক্ষতি হলে যদি বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে তাকে আমরা বলবো হচ্ছে তোমার বিমান বীমা। এটি আবার বিভিন্ন ধরনের হয়েছে, যেমন গণদায় বীমা, যাত্রী দায় বীমা, সমন্বিত একক লিমিট বীমা ইত্যাদি ইত্যাদি নামে আমরা এটাকে উল্লেখ করি। এরপর যেটি আছে আমাদের সম্পত্তি দুর্ঘটনা বীমার সাব শ্রেণী বিভাগে সেটি হচ্ছে প্রকৌশল ও নির্মাণ বীমা। প্রকৌশল ও নির্মাণ বীমা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইন্স্যুরেন্স। প্রকৌশল ও নির্মাণ বীমা পলিসিতে কোনো বড় একটা প্রকল্প চলমান অবস্থায় ওই প্রকল্পে ব্যবহৃত যন্ত্রপাতি বা যানবাহন কোনো দুর্ঘটনায় যদি পতিত হয় তাহলে যে ক্ষতি হয় তার জন্য ক্ষতিপূরণ প্রদান করা হয়। সাধারণত এ সকল ক্ষেত্রে বয়লার, জেনারেটর, ট্রান্সফরমার, লিফট, ক্রেন ইত্যাদি ব্যবহার করা হয় এবং এ সকল সম্পত্তির ক্ষতি হলে তৃতীয় পক্ষের দেওয়ার জন্য বীমা করে থাকে এবং এর ফলে তারা ক্ষতিপূরণ পেয়ে থাকে। চৌর্য বীমা। যদি বীমা গ্রহীতার কাছে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি বা স্টক মূল্যবান সম্পদ থাকে সেটি শীত কেটে চুরি নিয়ে যায় তাহলে এই পলিসির মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হয়। তাকে আমরা বলবো হচ্ছে তোমার চৌর্য বীমা। অর্থাৎ চুরি হয়ে গেছে, তাহলে আমার সম্পত্তি যে চুরি হয়ে গেল সেই সম্পত্তির বিপরীতে বীমা থাকলে আমরা ক্ষতিপূরণ পেয়ে থাকি।
এরপরে আমরা যেটা দেখতে পাই ছিনতাই বিমা। চুরি হলো কিছু তোমার অজান্তে রাতের আধারে এসে চুরি করবে, কিন্তু ছিনতাইকারী কী করে তোমাকে বল প্রয়োগ তোমার সম্পত্তি তার নিজের দখলে নিয়ে নেয় এবং এর জন্য বিমাকারী ক্ষতিগ্রস্ত হয়। যদি বিমা পলিসি এ ধরনের হয় যে তাকে ক্ষতিপূরণ প্রদান করা হবে, এর জন্য সে তার কাছে একটি পলিসি নেয় এবং বিমা কোম্পানি এর জন্য প্রিমিয়াম নেয়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হলে সে ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য। এই ধরনের বিমাকে আমরা বলবো হচ্ছে তোমার ছিনতাই বিমা। ওকে শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটি বলবো সেটি হচ্ছে বৃষ্টি বিমা। দেখা যাচ্ছে যে বৃষ্টি আমাদের অর্থনীতির জন্য অনেক ভালো আবার অনেক মন্দ। যদি এমন হয় যে সম্পত্তিগুলো তোমার বিমা করা থাকে এবং বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়, সাধারণত ফসলাদের ক্ষেত্রে এটি হয়, বেশি বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা এই সকল কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। ওকে শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে আমাদের হিমাগার বিমা। হিমাগারে অনেক মূল্যবান সম্পত্তি আমাদের থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, এগুলি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় হিমাগারের টেকনিক্যাল কারণে, তাহলে কিন্তু আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। এই ধরনের ইন্স্যুরেন্সকে আমরা বলছি হলো তোমার হিমাগার বিমা। ওকে শিক্ষার্থীরা, এরপরে আমরা দুর্ঘটনা বিমার প্রধান 3 প্রকারের তৃতীয় প্রকার ভেদ নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে দায় বিমা। আজকের এই ক্লাসে আমরা দায় বিমা নিয়ে কথা বলছি যে তাদের জন্য দায় বিমা গুরুত্বপূর্ণ যারা দুর্ঘটনার জন্য বৈধভাবে দায়ী, যেমন চিকিৎসক বা ব্যবসায়ী। দায় বিমা পলিসিতে সেই সমস্ত আইনগত খরচ ব্যয় বহন করার জন্য বিমা গ্রহীতাকে আইনগতভাবে দায়ী করা হয়। ইচ্ছাকৃত ক্ষতি বা চুরিগত দায় সাধারণত দায় বিমা পলিসির অন্তর্ভুক্ত বিষয় নয়। অনেক সময় ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান অধিক প্রিমিয়ামের জন্য পেশাগত ও সাধারণ দায় বিমা পলিসি খুলে না, কিন্তু ক্ষতি সংঘটিত হলে সেই ক্ষতি পোষাতে প্রিমিয়ামের চেয়ে অধিক খরচ করতে হয়। তাই অনেক সময় ক্ষতিপূরণ করতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। দায় পলিসি বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন 1 নম্বর হচ্ছে গণদায় বিমা, তারপরে নিয়োগকারী দায় বিমা, গণদায় বিমা, তারপরে পণ্যদ্রব্যের বিমা, পেশাগত ক্ষতিপূরণ বিমা। ওকে, আমি মনে করতেছি যে তোমরা এই দুর্ঘটনা বিমার মূল ক্লাসিফিকেশনগুলি মনে রাখলে অবশ্যই তোমার সাব ক্লাসিফিকেশনগুলি মনে থাকবে, এ নিয়ে আমি আর কথা বলবো না। আমরা এখন পরবর্তী বিমা শ্রেণীর মধ্যে চলে যাব। এই পর্যায়ে আমরা শিখব হচ্ছে তোমার ডাকাতি বিমা। শিক্ষার্থীরা, তাহলে ডাকাতি এক ধরনের কি জোরপূর্বক সম্পদ নিজের অবস্থান থেকে ডাকাত তার অবস্থানে নিয়ে যায়, ফলে মালিক তার সম্পত্তি হারায়। জোরপূর্বক এ ধরনের ছিনাই নেওয়াকে আমরা বলবো ডাকাতি। ডাকাতি হিসেবে সংগঠিত আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা সহ যে বিমা করা হয় তাকে ডাকাতি বিমা বলে। চুরি, ছিনতাই, রাহাজানি, জোরপূর্বক ছিনতাই ইত্যাদি এই বিমার আওতা। তাহলে ডাকাতি বিমার যে সকল বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই তা হচ্ছে 1 নম্বরে এই বিমা ঝুঁকির কারণ হচ্ছে অপ্রাকৃতিক বা নৈতিক। 2 নম্বর হচ্ছে এই বিমার বিষয়বস্তু সাধারণত অস্থাবর সম্পত্তি। 3 নম্বর বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করে থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি ক্ষতিপূরণের চুক্তি এবং এখানে আমাদের যেটি হয় প্রিমিয়ামের পরিমাণ খুব কম, কারণ আমরা জানি ডাকাতি হওয়ার সম্ভাবনা খুবই অতি নগণ্য, এবং সেক্ষেত্রে যদি আমরা প্রিভেন্টিভ মেজারমেন্ট, সিকিউরিটি মেজারমেন্ট নেই, তাহলে আমাদের আর কোনো সম্ভাবনা থাকবে না ডাকাতি হওয়ার। ওকে শিক্ষার্থীরা, এরপরে আমরা আরও যে সকল বিবিধ বিমার মধ্যে আরও যে সকল বিমাগুলি দেখতে পাই সেটি হচ্ছে শস্য বিমা। শস্য বিমা আমাদের দেশের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, কারণ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং আমাদের এই অর্থনীতিতে কৃষির ভূমিকা বিরাট, এবং কৃষির উপর মানুষের বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু কৃষিকাজ একটি ভার্নেবল সিচুয়েশন আছে এবং প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে, ফলে যেটি হয় বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপদের কারণে শস্যহানি হয়, ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই প্রাকৃতিক অপ্রাকৃতিক বিপদের কারণে শস্যহানি হলে কৃষকের আর্থিক যে ক্ষতি হয় তা থেকে রক্ষা পাওয়ার জন্য বীমার উদ্ভব হয়েছে। এই ধরনের বীমা এই ধরনের ক্ষেত্রে যে সকল কারণে তোমার কৃষক ক্ষতিগ্রস্ত হয় তাহলে খারাপ আবহাওয়া, খরা, বন্যা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, পোকামাকড়ের উপদ্রব, তারপরে শস্য রোগ, আর হচ্ছে অপ্রাকৃতিক কারণ হলো মানুষ সৃষ্ট বৃষ্টি, বিপদ বা অনিশ্চয়তা। কাজেই কৃষক বহুবিধ নিয়ামকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আর যেহেতু কৃষকের সংখ্যা আমাদের দেশে সবচেয়ে বেশি, কৃষিকাজের উপর বেশিরভাগ মানুষ জীবিকা নির্বাহ করে, উন্নত দেশের চেয়ে আমাদের দেশে কৃষি বীমা কি বেশি জরুরি এবং মানুষ শস্য বীমা আমাদের জন্য বেশি জরুরি এবং মানুষ এতে কি কৃষক নিশ্চিন্তে ফসল ফলাতে উদ্বুদ্ধ হতে পারে। সর্বপ্রথম জার্মানিতে শস্য বীমার প্রচলন হয়। পরবর্তীতে 1938 সালে আমেরিকার ফেডারেল শস্য বীমা আইন পাস হয়। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এটি আসে সর্বপ্রথম 1977 সালে এই বীমা ব্যবস্থা প্রচলন হয়। প্রধানত আমাদের যে সকল প্রধান কৃষি ফসল অর্থাৎ ধান, গম, আখ, তৈলবীজ ইত্যাদি এই বীমার অন্তর্ভুক্ত করা হয় এবং এই বীমার প্রিমিয়ামের পরিমাণ খুব কম। তাহলে আমরা শস্য বীমার ক্ষেত্রে যে সকল বৈশিষ্ট্যগুলি দেখতে পাই তা হচ্ছে আবাদকৃত শস্যের উৎপাদনজনিত ক্ষতি এই বীমার মূল বিষয়বস্তু। উৎপাদনজনিত ক্ষতি অর্থাৎ আমি যে পরিমাণ উৎপাদন আশা করছি তার চেয়ে কম হলো। শস্য উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝুঁকিগুলি এই বীমার মধ্যে মোকাবেলা করা হয়। এই বীমা কৃষকদের আয়ের ক্ষেত্রে স্থিতিশীলতা আনয়ন করে এবং তাদের সার্বিক কাজে স্বস্তি প্রদান করে। নির্দিষ্ট প্রিমিয়াম বিনিময়ে বীমাকারী শস্যের উৎপাদনজনিত ক্ষতির ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে, ফলে মানসিকভাবে সে প্রশান্তি লাভ করে এবং বীমার ফলে কৃষক লাভবান হয়। তাহলে আমরা এ পর্যন্ত শস্য বীমার ক্ষেত্রে যে সকল ঝুঁকি সমূহ দেখলাম তা এক নাগারে আমরা বলতে পারি যে প্রাকৃতিক ঝুঁকি কী কী ঝুঁকিগুলি বিদ্যমান আছে। তার মধ্যে প্রথমত হচ্ছে প্রাকৃতিক ঝুঁকি। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ প্রকৃতির উপর নির্ভর করে যে সকল ঝুঁকিগুলি আছে সেগুলি কী কী? প্রথমত অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, শিলাবৃষ্টি, তুষারপাত, ঘূর্ণিঝড়, শস্য রোগ, পোকামাকড়ের আক্রমণ ইত্যাদি। অর্থনৈতিক ঝুঁকি কি আছে? অর্থনৈতিক ঝুঁকি হচ্ছে পণ্যের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, কারণ মূল্য হ্রাস বৃদ্ধি হয়। যেমন আমাদের কি পেঁয়াজের বাজার, এখন পেঁয়াজের দাম খুবই কম, কৃষকের পেঁয়াজের দাম বিক্রি করে লাভ হচ্ছে না। আবার কিছুদিন আগে পেঁয়াজের বাজার খুব গরম ছিল, কৃষককে অনেক বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে পারত। তাহলে এটিকে আমরা বলবো হলো তোমার অর্থনৈতিক ঝুঁকি। শস্যের বাজার মূল্যের মাধ্যমে এই অনিশ্চয়তা দেখা দেয়। তারপর সামাজিক ঝুঁকিগুলোর মধ্যে আছে যেমন চুরি, ডাকাতি, আত্মসাৎ, দাঙ্গা, অগ্নিসংযোগ, কৃষি পণ্যের উৎপাদন ও সংরক্ষণকালে ক্ষতিপূরণ হতে পারে এই বিষয়গুলো। আর এগুলি হচ্ছে সামাজিক ঝুঁকি। আর নৈতিক ঝুঁকির মধ্যে যেটি আছে কর্মচারীদের নৈতিক অসততা, অবহেলা, কোনো বিপদ বা ক্ষতি এড়ানোর জন্য বিলম্বে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি ইত্যাদি হচ্ছে আমাদের শস্য বীমার মূল বিষয়বস্তু। ওকে, এই পর্যায়ে আমরা বন্যা ও ভূমিকম্প নিয়ে তোমাদের কথা বলবো। আমাদের দেশ তোমরা জানো যে প্রাকৃতিক বিপদ সংকুল অবস্থানে অবস্থিত, কারণ ভূপ্রকৃতিভাবে বাংলাদেশ একটি ভার্নিয়েবল সিচুয়েশনে আছে। বন্যা, খরা এগুলি আমাদের দেশে প্রায়ই দেখা দেয়। কারণ বন্যা যে সকল কারণে হয় সেটি হচ্ছে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সুনামি ইত্যাদি। এর ফলে আমাদের কি হয়? এর ফলে আমাদের বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তাই নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতা বীমাকারীর উপর ঝুঁকি অর্পণের মাধ্যমে যদি তার সম্পত্তি রক্ষা করতে পারে তাহলে এই ধরনের চুক্তিকে আমরা বলবো হচ্ছে তোমার বন্যা বীমা। ওকে শিক্ষার্থীরা, বাংলাদেশ 2013 সালে দারিদ্র বিপন্ন মানুষের জন্য বন্যা বীমাকরণ হচ্ছে ফ্লাড ইন্স্যুরেন্স প্রোগ্রাম ঘোষণা করেছে এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম এই প্রকল্পে অর্থায়ন করেছে। ভূমিকম্প বা আর্থকুইক ইন্স্যুরেন্স।
আমাদের দেশে এই বিষয়টি তত প্রচলিত নয় এবং জনপ্রিয় নয়, কারণ আমাদের দেশে ভূমিকম্পের সংখ্যা কম, আর ভূমিকম্প হলেও আমাদের দেশে ক্ষয়ক্ষতির পরিমাণ কম। কিন্তু আশা করা যায় যে বাংলাদেশ কি যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, কারণ তোমরা জানো যে বাংলাদেশের ভূপ্রকৃতিভাবে ভূমিকম্প অঞ্চলের অন্তর্ভুক্ত। ভূমিকম্পের ফলে যা হয় সেটি হচ্ছে ভূ আন্দোলন, অগ্নিগিরির অগ্নুৎপাত, তাপ বিকিরণ, বিস্ফোরণ, শিলাচ্যুতি ইত্যাদি কারণ। ঠিক আছে, যেহেতু ভূমিকম্প আমাদের পূর্বে কোনো পূর্বাভাস দিতে পারে না, তাই তাৎক্ষণিক বিরাট মানুষের ও জানের বিরাট ক্ষয়ক্ষতি হয়। এই সকল আকস্মিক ক্ষতি মোকাবেলা করার জন্য ভূমিকম্প বিমার প্রবর্তন করা হয়েছে। যে বিমার মাধ্যমে ভূমিকম্পন জনিত কারণে মানুষের জান ও মালের ক্ষতি হওয়ার সম্ভাবনা মোকাবেলা করা হয় তাকে ভূমিকম্প বিমা বলে। ইহা একটি পরম ক্ষতিপূরণ চুক্তি। সাধারণত দেখা যায় ভূমিকম্প বিমার প্রিমিয়ামের ক্ষেত্রে কাঠ নির্মিত বাড়ি হলেই বিমা দাবি গ্রহণযোগ্য হবে এবং আংশিক ক্ষতির ক্ষেত্রে নয়। বাংলাদেশে ধরনের বিমা তেমন প্রচলন, এই বিষয়টি আমি তোমাদেরকে আগেই বলেছি, কিন্তু আমাদের এই বিষয়গুলো জানতে হবে, কারণ ভূমিকম্পের সাথে আবার অগ্নিসংযোগের একটি প্রত্যক্ষ সম্পর্ক আছে। ভূমিকম্পের ফলে অনেক সময় অগ্নিকাণ্ড সংঘটিত হয়, কাজে ভূমিকম্প অনেক সময় কি অগ্নিবিমায় কনভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ পর্যায়ে আমরা কথা বলবো তোমাদের স্বাস্থ্য বীমা নিয়ে। স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্যের জন্য আমরা প্রচুর অর্থ ব্যয় করি। দেশ যত উন্নত হবে, স্বাস্থ্যের পিছনে মানুষের ব্যয়ের পরিমাণ তত বাড়বে। আরবান এরিয়ায় মানুষ স্বাস্থ্যের পিছনে যে অর্থ ব্যয় করে, রুরাল এরিয়ায় কিন্তু সেটি করে না। তার মানে বোঝা যাচ্ছে যে আর্থিক সংগতি হলে মানুষ স্বাস্থ্যের প্রতি খরচ বেড়ে যায়, চিকিৎসা খরচ বেড়ে যায়, কারণ মানুষ নিরাপদে সুস্থভাবে বেঁচে থাকতে চায়। আমাদের দেশে স্বাস্থ্য বীমা ততটা জনপ্রিয় নয়, কিন্তু উন্নত বিশ্বে তোমার যে কোনো চিকিৎসা ব্যয় স্বাস্থ্য বীমার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। কাজেই যদি বিমাকারীর মধ্যে এমন একটি চুক্তি থাকে যে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বিমাকারীর নিকট অসুস্থতাজনিত কারণে যে কোনো প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় হয়, তার ভার বিমা কোম্পানি গ্রহণ করে। এই ধরনের পলিসিকে আমরা বলবো, এই ধরনের বিমাকে আমরা বলবো তোমার স্বাস্থ্য বীমা। এক্ষেত্রে বিমাকারী পূর্বের প্রিমিয়ামের বিনিময়ে বিমা গ্রহীতা সম্পূর্ণ সুস্থ না পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করে থাকে। তবে বিমাকারী কর্তৃক বিমা গ্রহীতা নগদ অর্থ প্রদান করা হয় না। এখানে ক্ষতিপূরণ হিসাবে কিন্তু তোমার নগদ অর্থ দেবে না। কী করবে, বিমা কোম্পানি হাসপাতাল বিল তোমাকে দিয়ে দেবে, চিকিৎসার জন্য তার নির্দিষ্ট সেন্টার আছে সেখানে দেবে, ওষুধ কোম্পানি তার আছে সেখানে দেবে। স্বাস্থ্য বীমা জীবন বীমার আওতাভুক্ত একটি সাব শ্রেণী ভাগের মধ্যে পড়ে। তাহলে অসুস্থতা বা রোগের ক্ষেত্রে বিমা কোম্পানি স্বাস্থ্যসেবা প্রদানগুলো তা কোন কোন অসুস্থতার ক্ষেত্রে দেবে সেটি উল্লেখ থাকে। তবে এখানে একটি বিষয় যে বিমাকারীর ঝুঁকির মাত্রার উপরে বিমার প্রিমিয়ামের পরিমাণ নির্ভর করে। বয়স্ক লোকের জন্য যে পরিমাণ প্রিমিয়াম ধার্য করা হবে, তোমার তরুণ বয়সের বিমাকারীর জন্য সেই পরিমাণ প্রিমিয়াম গ্রহণ করা হবে না। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে গবাদি পশু বীমা, ক্যাটেল ইন্স্যুরেন্স। গবাদি পশু বীমা বলতে বোঝায় পালিত গবাদি পশুর মৃত্যু বা রোগগ্রস্ত হওয়ায় ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। বিমাপত্রে উল্লেখিত কোনো রোগ বা দুর্ঘটনার কারণে গবাদি পশুর মৃত্যু হলে বা কাজে নিয়োজিত গবাদি পশুর ক্ষেত্রে সম্পূর্ণ অক্ষমতা সৃষ্টি হলে বিমা কোম্পানি বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করে। আমরা জানি গবাদি পশু এখন আমাদের দু ধরনের, একটি হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত গবাদি পশু, আর একটি হচ্ছে তোমার বাণিজ্যিকভাবে অর্থনৈতিকভাবে লাভবান গবাদি পশু। সাধারণত এটি কী করা হয়, ডেইরি ফার্মের মাধ্যমে প্রতিপালন করা হয়। অন্যান্য বিমার মতো গবাদি পশুকেই আমাদের একটি সম্পদ হিসেবে আমরা ট্রিট করবো এবং গবাদি পশু বিমার ভিত্তি ও ক্ষতিপূরণের নীতিতে হয়ে থাকে। অর্থাৎ এই ধরনের বিমা ক্ষতিপূরণ চুক্তি বিধায় বিমাকারী ক্ষতিপূরণের সময় বাজার মূল্য বিমাকৃত মূল্যের মধ্যে যেটি কম সে মূল্যে ক্ষতিপূরণ পেয়ে থাকে। শিক্ষার্থীরা, তাহলে গবাদি পশু বিমার ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখি সেটি হচ্ছে গবাদি পশু বিমায় নৈতিক ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি, কারণ বিমা গ্রহীতার
পশুর বয়স, স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত থাকে। বীমা গ্রহীতা সবসময় রুগ্ন পশু বীমা করতে বেশি আগ্রহী হবে, কিন্তু এক্ষেত্রে বীমাকারী এ ধরনের পশুগুলিকে বয়স অনুযায়ী শ্রেণীভুক্ত করে বীমা ঝুঁকি গ্রহণ করতে পারে, ফলে বীমা গ্রহীতার অসৎ উপায় গ্রহণের সুযোগ হ্রাস পায়। সাধারণত গবাদি পশুর বীমার মেয়াদ 1 বছর জন্য হয়ে থাকে। এ ধরনের বীমা ক্ষতিপূরণ চুক্তি বীমা গ্রহীতা ক্ষতিকালীন বাজার মূল্য আর বীমা মূল্যের মধ্যে যেটা ন্যূনতম সেটি পেয়ে থাকে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের গবাদি পশু, যেখানে তোমার ডেইরি ফার্ম অবস্থিত, পোলট্রি ফার্ম অবস্থিত, সেক্ষেত্রে গবাদি পশু বিরাট একটি ভূমিকা পালন করে এবং মালিকের জন্য বিরাট একটি ইনভেস্টমেন্টের বিষয়। কাজেই যদি আমরা এটি একটি পলিসির আন্ডারে নিয়ে আসতে পারি, বীমা পলিসির আন্ডারে গবাদি পশুকে, তাহলে আমরা কী করতে পারি, ডেইরি ফার্মগুলিকে প্রোটেক্ট করতে পারি। আমাদের প্রোটিন এবং আমিষের চাহিদা পূরণ করার ক্ষেত্রে গবাদি পশু বীমা বিরাট ভূমিকা পালন করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের বিবিধ বীমা বিষয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি ছিল সবগুলি আমাদের আলোচনা করা হয়ে গেল। ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা যেটি করবে, ভিডিওটি বারবার দেখবে, রিভিউ করবে, এবং কোনো বিষয়ে যদি সমস্যা হয়, ইনশাল্লাহ আমাদের যেহেতু বিকল্প ব্যবস্থা সম্ভাবনা আছে, বিকল্পভাবে ক্লাস নেওয়ার একটি উদ্যোগ সরকার গ্রহণ করতেছে, আমরা সেভাবে আগামীতে ক্লাস নেব। তোমাদের সমস্যাগুলি তোমরা নোট ডাউন রাখবে, আমরা কি করব, ক্লাসে সেই সমস্যাগুলির সমাধান দেবো ফেস টু ফেস। তাহলে তোমাদের জন্য বুঝতে পড়তে সুবিধা হবে। কাজেই আজ এখানে আমি আমার ক্লাস শেষ করি। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।